দেখুন, প্রথম পাত্রটির ভেতর থেকে কেমন একটা হিসিস শব্দ আসছে এবং ওপর দিয়ে বেগুনি রঙের বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। ওটা নড়াচড়া করছে। মহারাজ, মাতা, আপনাদের আমার সশ্রদ্ধ প্রণাম। মহামান্য রাজা, আপনি আমাকে তলব করেছেন। আমি আপনার আদেশের প্রতীক্ষায় আছি। বলুন। বীর, কাছে এসো বৎস। আজ তোমার জীবনের এক সন্ধিক্ষণ। তুমি এখন 25 বছরে পদার্পণ করেছো। রাজত্বের নিয়ম অনুযায়ী তোমাকে এখন এই মহান সাম্রাজ্যের উত্তরাধিকারী হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। পিতা, আমি গত 10 বছর ধরে তলোয়ার যুদ্ধ, ধনুর্বিদ্যা এবং অশ্বচালনা শিখেছি। আমি এখন যুদ্ধের জন্য প্রস্তুত। বীর, আমার রাজপুত্র, রাজা হওয়া কেবল তলোয়ারে চালানো নয় বা সীমানা রক্ষা করা নয়। একজন প্রকৃত রাজা তিনি হন যিনি সংকটের সময় অস্ত্র নয় বরং মস্তিষ্ক ব্যবহার করেন। শত্রু কেবল তলোয়ারে মরে না, অনেক সময় বুদ্ধির মার প্যাচেও পরাজিত হয়। তাই সিংহাসনে বসার আগে তোমাকে 3টি কঠিন ও অত্যন্ত বুদ্ধির পরীক্ষা দিতে হবে। বীর, তোমার পিতা ঠিকই বলেছেন। রাজমুকুট কেবল অলংকার নয়, এটি একটি গুরু দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্যই তোমার বিচার বুদ্ধি আর ধৈর্যের প্রমাণ দেওয়া একান্ত প্রয়োজন। আমাদের প্রজারা এমন শাসক চান যিনি যে কোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলাতে পারেন। ঠিক আছে পিতা, আপনাদের আদেশ শিরোধার্য। আমি প্রস্তুত। বলুন, বলুন আপনি আমার কি পরীক্ষা নিতে চান? তোমার পরীক্ষাগুলো কোনো সাধারণ লড়াই নয়। এগুলো হবে প্রতিকূলতা আর মায়ার খেলা। প্রতিটি ধাপে তোমাকে তোমার উপস্থিত বুদ্ধি আর সাহস কাজে লাগাতে হবে। মনে রেখো বীর, শক্তি দিয়ে যা সম্ভব নয়, বুদ্ধি দিয়ে তা অনায়াসেই করা যায়। ভয় পেও না বৎস, তোমার বুদ্ধি হবে তোমার সবচেয়ে বড় শক্তিশালী পর্ব। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথেই থাকবে। তুমি জয়ী হয়ে ফিরে আসবে, এটাই আমার বিশ্বাস। আমি আপনাদের কথা দিচ্ছি পিতা এবং মাতা, আমি আমার বুদ্ধি এবং নিষ্ঠার মাধ্যমে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হব এবং এই রাজবংশের মর্যাদা রক্ষা করব। আমি আগামীকালের সূর্যোদয়ের আগেই যাত্রার জন্য প্রস্তুত হব। খুব ভালো। কাল ভোরেই তোমার যাত্রা শুরু হবে মেঘালয়ের ঘন জঙ্গলের দিকে। সেখানেই তোমার প্রথম পরীক্ষা অপেক্ষা করছে। বিধাতা তোমার মঙ্গল করুন। রাজকুমার, সবকিছু গুছিয়ে নিয়েছেন তো? জঙ্গলের ম্যাপ, জলের পাত্র, খাবার সবই কি তৈরি? শান্ত হও মিঠু, আমি তৈরি। তবে এই যাত্রায় তলোয়ারের চেয়ে আমার ধৈর্য আর বুদ্ধিকে বেশি সজাগ রাখতে হবে। তুমি কি আমার সাথে এই কঠিন পথে যেতে প্রস্তুত? আমি কি কখনো আপনাকে ছেড়ে থাকতে পারি? আমি আকাশ থেকে সব নজর রাখবো। কোনো মায়া বা ছলনা আমাকে ফাঁকি দিতে পারবে না। আমি হব রাজকুমারের বিশেষ গুপ্তচর। তাই তো তোমাকে এত ভালোবাসি। বীর, আমার প্রিয় সন্তান, যাত্রা শুরুর আগে একবার আমার কাছে এসো, তোমায় এইটা পরিয়ে দিই। মাতা, আমি আপনার আশীর্বাদ নিতেই যাচ্ছিলাম। বীর, এই কবচটি কোনো সাধারণ কিছু নয়। এটি আমাদের বংশের অতি প্রাচীন এক মায়াবী কবচ। এটি তোমাকে কোনো অশুভ শক্তি থেকে রক্ষা করবে না ঠিকই, কিন্তু তুমি যখনই কোনো ঘোর বিপদে পড়বে বা দ্বিধায় ভুগবে, এই কবচটি স্পর্শ করলেই তোমার মন শান্ত হয়ে যাবে। আর শান্ত মনেই বুদ্ধির সঠিক উদয় হয়। মাতা, এটি সত্যিই অদ্ভুত। এটি স্পর্শ করতেই আমার মন অনেকটা হালকা হয়ে গেল। আমি কথা দিচ্ছি, আমি কোনো অবস্থাতেই ধৈর্য হারাবো না। চিন্তা
করবেন না মহারানী, আমি আর বীর মিলে সব ধাঁধা তুড়ি মেরে উড়িয়ে দেব। আমাদের হারানো সম্ভব না। মিঠু, বীরের খেয়াল রেখো। তোমরা দুজন মিলে সাবধানে যেও। আর মনে রেখো বীর, শক্তি দিয়ে যা জয় করা যায় না, সহমর্মিতার বুদ্ধি দিয়ে তা অনায়াসে জয় করা সম্ভব। আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখবো মাতা। এখন তবে আমাদের বিদায় দিন। সূর্য অনেকটা উপরে উঠে এসেছে। হ্যাঁ, যাও বৎস, বিজয়ী হও। বিধাতা তোমাদের সহায় হন। রাজকুমার, এই জায়গাটা আমার মোটেও ভালো ঠেকছে না। দেখুন, ওই গাছটা যেন আমাদের দিকে তাকিয়ে চোখ মটকাচ্ছে, আর বাতাসটা কেমন যেন রহস্যময় কথা বলছে। ভয় পেও না মিঠু, আমরা মায়াপুরীর রাজ্যে প্রবেশ করেছি। এখানে যা দেখছো তার সবটা সত্যি নয়। এটা আমাদের মনকে বিভ্রান্ত করার একটি কৌশল মাত্র। সাহস আর আমার উপর বিশ্বাস রাখো। বিশ্বাস তো রাখছি, কিন্তু আমার ডানার পালকগুলো যে ভয়ে হিম হয়ে যাচ্ছে। দেখুন, সামনের পথটা হঠাৎ করে কেমন ধোঁয়ায় ঢেকে গেল। থামো রাজকুমার, তুমি কার অনুমতিতেই রহস্যময় বনে প্রবেশ করেছো? জানো কি, এখানে বিনা অনুমতিতে প্রবেশ করলে চিরকালের জন্য পাথর হয়ে যেতে হয়। প্রণাম দেবী, আমি রাজকুমার বীর। আমি এখানে অযথা ঘুরতে আসিনি। আমার পিতা মহারাজ বীরবলের নির্দেশ এবং নিজের যোগ্যতা প্রমাণ দিতে এখানে এসেছি। আমি আমার বুদ্ধির পরীক্ষার সম্মুখীন হতে চাই। বুঝেছি। সাহস আছে তোমার রাজকুমার, তবে এই বনে তলোয়ারের ধার চলে না। এখানে কেবল চলে বুদ্ধির ধার। আর আমার পরীক্ষায় পাশ করতে পারলে তুমি সামনে যাবার পথ পাবে, আর ব্যর্থ হলে এই অরণ্যের গোলক ধাঁধায় তুমি আর তোমার এই ছোট্ট পাখিটি হারিয়ে যাবে চিরতরে। না না দেবী, আমরা হারাবো না। আমাদের রাজকুমার খুব বুদ্ধিমান। আপনি একবার পরীক্ষা করেই দেখুন, আমরা তৈরি। তা বেশ, তবে শোনো তোমার প্রথম পরীক্ষা। এটি একটি ধাঁধা। যদি এর উত্তর সঠিক দিতে পারো তবেই মিলবে এগিয়ে যাবার অনুমতি। তৈরি হও বীর, মায়াবী বনের প্রথম রহস্য সমাধানের জন্য। আমি প্রস্তুত দেবী, আপনি আপনার প্রশ্ন করুন। রাজকুমার বীর, তোমার প্রথম পরীক্ষা শুরু হচ্ছে। এই ধাঁধাটি সহস্র বছরের পুরনো। যদি উত্তর ভুল হয় তবে তুমি এই বনের কুয়াশায় চিরদিনের জন্য পথ হারিয়ে ফেলবে। মন দিয়ে শোনো আমার প্রশ্ন। এমন কোন জিনিস যা রোদ্রে শুকায় না, তলোয়ারের আঘাতে যা কখনো কাটে না, রোদ থাকলে যার অস্তিত্ব ফুটে ওঠে, কিন্তু অন্ধকার হলে সে অজানায় মেলায়? রাজকুমার, রৌদ্রে শুকায় না? তার মানে কি এটা জল? কিন্তু জল তো রৌদ্রে শুকিয়ে যায়, আবার তলোয়ারে কাটে না। এটা কি কোনো ভূত? আমার তো খুব ভয় করছে। তুমি কি এর উত্তর জানো? ধৈর্য ধরো মিঠু, ভয় পেলে বুদ্ধি লোপ পায়। দেবীর প্রতিটি শব্দ লক্ষ্য করো। তিনি বলেছেন জিনিসটি রোদে জন্মায় বা ফুটে ওঠে, কিন্তু রোদ তাকে শুকোতে পারে না। আবার সেটির কোনো শরীর নেই, তাই তলোয়ার তাকে স্পর্শ করতে পারে না। সময় বয়ে যাচ্ছে রাজকুমার, তোমার উত্তর কি বলো? দেবী, এই প্রশ্নের উত্তর খুব সহজ ও অত্যন্ত গভীর। সেই জিনিসটি হলো মানুষের ছায়া। ছায়া? হ্যাঁ, ছায়া। ছায়া, আমাদের ছায়া। হ্যাঁ দেবী, রোদ থাকলে ছায়া স্পষ্ট দেখা যায়, কিন্তু রোদ তাকে শুকোতে পারে না, কারণ ছায়া কোনো তরল বস্তু নয়। ছায়াকে তলোয়ার দিয়ে হাজার আঘাত করলেও তা দ্বিখণ্ডিত হয় না। আর যখন অন্ধকার নেমে আসে, ছায়া অন্ধকারের সাথে মিশে যায়, কিন্তু তার বিনাশ ঘটে না। আলো ফিরলেই সে আবার ফিরে আসে। অসাধারণ বীর, তোমার তীক্ষ্ণ বিচার বুদ্ধি আমাকে মুগ্ধ করেছে। তুমি কেবল সাহসী নও, তুমি অত্যন্ত ধীমান।
প্রথম পরীক্ষায় তুমি সগৌরবে উত্তীর্ণ হয়েছো। এই নাও আমার উপহার, জাদুর বাঁশি। এর সুর সাধারণ নয়। যখনই তুমি কোনো সংকটে পড়বে বা সত্য মিথ্যে দ্বন্দ্বে ভুগবে, এই বাঁশি বাজাবে। এর সুর তোমাকে সত্যের পথ দেখাবে। আপনার এই উপহার আমি সযত্নে রক্ষা করব দেবী। ধন্যবাদ, ধন্যবাদ আপনার দিক নির্দেশনার জন্য। আমরা জিতে গেছি রাজকুমার, আমি জানতাম আপনি পারবেন। চলুন এবার দ্বিতীয় পরীক্ষার দিকে এগিয়ে যাই। রাজকুমার দেখুন, নদীর জল কেমন রূপার মতো চকচক করছে। আমার তো ইচ্ছা করছে একবার ডুব দিয়ে দেখি। একদম না মিঠু, ওটা মায়া নদী। এর সৌন্দর্য যেমন মুগ্ধকর, এর রহস্য তেমনই গভীর। দেখো, ঘাটে একজন মাঝি বসে আছেন। আমাদের ওপারে যেতে হলে তার সাহায্য লাগবে। মাঝি ভাই, মাঝি ভাই, আমি রাজকুমার বীর। আমাদের কি এই রূপালী নদীর ওপারে নিয়ে যাবেন? পেন নাম রাজকুমার। ওপারে যাওয়ার জন্য অনেকেই আসে, কিন্তু সবাই নদী পার হতে পারে না। এই নদীটি হলো সত্যের নদী। এখানে নৌকা চালাতে কোনো বৈঠার প্রয়োজন হয় না। প্রয়োজন হয় তীক্ষ্ণ বুদ্ধি ও সত্যের। কেন মাঝি ভাই, আপনার কাছে কি জাদুর বৈঠা নেই? আমরা তো রাজপ্রাসাদ থেকে আসছি, আপনি যা চাইবেন তাই পাবেন। অবুঝ পাখি, এই নদীতে সোনা দানার কোনো মূল্য নাই। রাজকুমার, আমি আপনারে ওপারে নিয়ে যেতে পারি, কিন্তু আমার একটা বিশেষ শর্ত আছে। এটি আপনার ওই দ্বিতীয় পরীক্ষা। আমি শর্ত শুনতে প্রস্তুত। এই নদী পার হওয়া যদি আমার ভাগ্যে থাকে, তবে আমি নিশ্চয়ই আপনার শর্ত পূরণ করতে পারবো। বলুন, আপনার কি শর্ত? বেশ, আমার এই ছোট্ট নৌকায় আমি আপনারে ও একটি ক্ষুধার্ত বাঘকে এবং ওই একটি নিরীহ ছাগল রে ওপারে নিয়ে যাব। কিন্তু সমস্যা হইল, নৌকায় আমার সাথে আপনার যে কোনো একজনই চড়তে পারবেন। তাতে সমস্যা কি? এক এক করে নিয়ে যাবেন, আমরা না হয় অপেক্ষা করব। রাজকুমার, সমস্যা আছে। আমি যদি বাঘ আর ছাগল রে এপারে রেখে যাই, তবে বাঘ ছাগলকে খেয়ে ফেলবে। আবার ওপারে যদি বাঘ আর ছাগলকে রেখে ফিরে আসি, তবে সেখানেও ওই বাঘ ছাগলকে খেয়ে ফেলবে। আপনি এমন একটা উপায় বলুন যাতে ওই তিনজনেই ওপারে পৌঁছাতে পারেন এবং কারো কোনো ক্ষতি হবে না। সত্যিই এটি একটি কঠিন সমস্যা, কিন্তু মাঝি ভাই, আমি হার মানার পাত্র নই। আমাকে একটু সময় দিন, আমি এর সমাধান খুঁজে বের করছি। মাঝি ভাই, আপনার এই জটিল ধাঁধার সমাধান আমি পেয়ে গেছি। এই সমস্যাটি সমাধানের জন্য আমাকে ধাপে ধাপে এগোতে হবে। আপনি কি সত্যি উপায় খুঁজে পেয়েছেন? আমার তো মাথায় কিছুই আসছে না। ওই বাঘ তো সুযোগ পেলেই ছাগলটিকে সাবার করে দেবে। ধৈর্য ধরো মিঠু। শুনুন মাঝি ভাই, আপনার কৌশলটি হবে এমন: প্রথম যাত্রায় আপনি ছাগলটিকে নিয়ে ওপারে যাবেন। এপারে আমি আর বাঘ থাকব। বাঘ আমাকে আক্রমণ করবে না, আর ছাগলটিও ওপারে নিরাপদে থাকবে। আপনি ওপারে ছাগলটিকে নামিয়ে দিয়ে খালি নৌকা নিয়ে এপারে ফিরে আসবেন। তারপর এপারে তো ওই বাঘ আর আপনি বাকি রইলেন। এবার আমি কাকে নেব? দ্বিতীয় যাত্রায় আপনি বাঘটাকে নিয়ে যাবেন, কিন্তু বাঘটাকে ওপারে নামিয়েই
আপনি ছাগলটিকে আবার নৌকায় তুলে নেবেন এবং এপারে ফিরিয়ে আনবেন, কারণ বাঘ আর ছাগলকে ওপারে একা রাখা যাবে না। কিন্তু রাজকুমার, ছাগল তো এখনো এপারেই রয়ে গেল। একদম ঠিক বলেছ মিঠু। সব শেষে মাঝি ভাই আবার খালি নৌকা নিয়ে এপারে ফিরে আসবেন এবং একা পড়ে থাকা ছাগলটিকে নিয়ে ওপারে যাবেন। এভাবে বাঘ, ছাগল এবং আমরা তিনজনই ওপারে পৌঁছাবো, অথচ কেউ কারোর ক্ষতি করার সুযোগ পাবে না। সাবাস রাজকুমার, আপনার যুক্তিবোধ অত্যন্ত প্রখর। আপনি প্রমাণ করেছেন যে সঠিক পরিকল্পনা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি সামলানো যায়। কেবল গায়ের জোরে নয়, মগজের জোরেই প্রকৃত জয় আসে। বাহ, কি চমৎকার বুদ্ধি! আমি তো ভাবতেই পারিনি যে ছাগলটিকে আবার ওপার থেকে এপারে ফিরিয়ে আনতে হবে। রাজকুমার বীর, আপনি দ্বিতীয় পরীক্ষায় সগৌরবে উত্তীর্ণ হয়েছেন। আসুন, আমার নৌকায় চড়ুন, আমি আপনারে ওপারে নিয়ে যাচ্ছি। তবে মনে রাখবেন, শেষ পরীক্ষাটি হবে আপনার সবচেয়ে বড় পরীক্ষা, যা আপনার নিজের প্রাসাদে আপনার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ মাঝি ভাই, আমি আমার পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত। মহারাজ, মহারানী, আমরা ফিরে এসেছি। মায়াপুরীর ধাঁধা আর মাঝির বাঘ ছাগলের সমস্যা সবই রাজকুমার তুড়ি মেরে সমাধান করে দিয়েছেন। বেঁচে থাকো বৎস, তোমার সাহসের কথা লোকমুখে প্রচার হয়ে গেছে। তুমি যে নিরাপদে ফিরে এসেছো, আমার এতেই বুক জুড়িয়ে গেল। মাতা, আপনার আশীর্বাদ আর মিঠুর সাহস আমাকে পথ দেখিয়েছে মা। তবে আমার মনে হচ্ছে প্রাসাদের আবহাওয়া আজ বড়ই থমথমে। পিতা, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? বীর পুত্র আমার, তোমার বুদ্ধির প্রশংসা আমি মায়াপুরী ও মাঝি রতনের বার্তার মাধ্যমে পেয়েছি। তুমি প্রথম দুটি পরীক্ষায় সফল হয়েছ, কিন্তু কিন্তু কি পিতা? আপনি কি আমার যোগ্যতায় এখনো সন্দিহান? না বীর, সন্দেহ নয়, কিন্তু নিয়ম অনুযায়ী রাজসিংহাসনের দাবিদার হওয়ার জন্য তোমাকে শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষাটি দিতে হবে। এটি এমন এক পরীক্ষা যেখানে চোখ নয়, অন্তর্দৃষ্টি ব্যবহার করতে হয়। আর এই পরীক্ষায় ভুল করার অর্থ হলো রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাওয়া। মহারাজ, পরীক্ষাটি কি আজই নিতে হবে? বীর দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরেছে, ওকে একটু বিশ্রাম পাবে না? রাজধর্ম অত্যন্ত কঠোর রানী, সময়ের অপেক্ষা সে করে না। বীর, তুমি কি ক্লান্ত? তুমি কি চাও পরীক্ষাটি পিছিয়ে দিতে? না পিতা, আমি ক্লান্ত নই, আমি প্রস্তুত। বলুন, আমার তৃতীয় পরীক্ষাটি কি? রাজকুমার, মনে হচ্ছে এই শেষ পরীক্ষাটি অত্যন্ত কঠোর হবে। বীর, তোমার সামনে রাখা ওই তিনটি স্বর্ণপাত্র আমাদের রাজ্যের অতি প্রাচীন ও অলৌকিক সম্পদ, কিন্তু এদের সৌন্দর্য তোমাকে বিভ্রান্ত করতে পারে। পিতা, আমি লক্ষ্য করছি এই তিনটি পাত্রের মধ্যে কোনো পার্থক্য নেই, এদের গঠন আর কারুকার্য একই। এই পরীক্ষার গূঢ় রহস্যটা কি? রহস্যটা হলো এদের অভ্যন্তরে। একটি পাত্রে রয়েছে অতি ভয়ঙ্কর বিষ, যা বাতাসে মিশলে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। দ্বিতীয় পাত্রটিতে রয়েছে সাধারণ স্বচ্ছ পানীয় জল, আর তৃতীয় পাত্রটিতে রয়েছে আমাদের সাম্রাজ্যের পবিত্র রাজমুকুট। মহারাজ, এ তো অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরীক্ষা।
বীর যদি ভুল করে বিষের পাত্রটি নির্দেশ করে তবে তো সর্বনাশ হয়ে যাবে। কেন আপনি কেন ওর জীবন নিয়ে এমন কঠিন পরীক্ষা নিচ্ছেন? রানী, একজন রাজাকে কেবল সুসময়ে নয়, চরম সংকটের সময়ও সঠিক সিদ্ধান্ত নিতে হয়। বীর, তোমার শর্ত হলো তুমি এই পাত্রগুলো স্পর্শ করতে পারবে না, এগুলোর মুখ খুলতে পারবে না, এমনকি এদের খুব কাছে গিয়ে ঘ্রাণও নিতে পারবে না। তোমাকে দূর থেকে দেখে বলতে হবে কোনটিতে রাজমুকুট লুকিয়ে আছে। স্পর্শ না করে এবং মুখ না খুলে পাত্রের ভেতরটা বোঝা তো অসম্ভব। পিতা, এটি কি কেবলই ভাগ্যের খেলা, নাকি এর পেছনে কোনো যুক্তি কাজ করছে? ভাগ্যের ওপর কোনো সিংহাসন টিকে থাকে না বীর। এর পেছনে লুকিয়ে আছে গভীর বিজ্ঞান ও যুক্তি। যদি তোমার উপস্থিত বুদ্ধি আর তোমার অভিজ্ঞতার ওপর ভরসা রাখো, তবে তুমি সফল হবেই। রাজকুমার, বিষের পাত্র মানেই বিপদ। আমার মনে হয় আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। আপনি কি কোনো উপায় দেখতে পাচ্ছেন? স্থির হও মিঠু। মায়াপরী বলেছিলেন তার দেয়া উপহার সংকটে পথ দেখাবে। আমার কাছে সেই জাদুর বাঁশি আছে। বিষ, জল আর সোনা, এই তিনটির ধর্ম সম্পূর্ণ আলাদা। আমি যদি শব্দকে ব্যবহার করি, তবে হয়তো এদের রহস্য ভেদ করা সম্ভব। বীর, সাবধান! তোমার একটি ভুল সিদ্ধান্ত আমাদের সবার জীবনের জন্য শোক বয়ে আনতে পারে বৎস। মাতা, আপনি আশীর্বাদ করুন। আমি আমার চোখের ওপর নয়, আমার বিচার বুদ্ধির ওপর ভরসা রাখছি। আমি প্রস্তুত পিতা। এখন কেবল সত্যটি উন্মোচিত হওয়ার অপেক্ষা। রাজকুমার, আপনি এই চরম বিপদের সময় বাঁশি বাজাবেন? রাজা আপনাকে মুকুট খুঁজতে বলেছেন, গান গাইতে নয়। এখন সুরের চেয়ে সমাধান বেশি দরকার। শান্ত হও মিঠু। মায়াপরী বলেছিলেন এই বাঁশি বিপদে সত্যের পথ দেখাবে। আমি এখন কেবল সুর তৈরি করব না মিঠু, আমি বিপদের পথ বের করব। সুর দিয়ে তুমি কিভাবে মুকুট খুঁজে পাবে বীর? সোনা তো আর কথা বলে না। মহারাজ, সোনা কথা বলে না ঠিকই, কিন্তু সে সত্যের মতো অটল থাকে। জল এবং বিষ হলো তরল পদার্থ। শব্দের ক্ষুদ্রতম ঢেউ বা কম্পন এদের আন্দোলিত করতে পারে, কিন্তু খাঁটি সোনা ভারী এবং কঠিন ধাতু, যা সাধারণ সুরের কম্পনে বিন্দুমাত্র বিচলিত হয় না। এখন দেখুন এই সুরের জাদু। আরে বাহ! রাজকুমার, দেখুন, প্রথম পাত্রটির ভেতর থেকে কেমন একটা হিসিস শব্দ আসছে এবং ওপর দিয়ে বেগুনি রঙের বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে। ওটা নড়াচড়া করছে। ঠিক ধরেছ মিঠু, ওটি হলো বিষের পাত্র। এবার দ্বিতীয় পাত্রটি লক্ষ্য করো। সুরের ঝংকারে তার ভেতরের জল ছলছল করছে, যেন পাত্রের দেওয়ালে আছড়ে পড়ছে। পিতা, আমি আমার উত্তর পেয়ে গেছি। এই তৃতীয় পাত্রটিতে আমাদের রাজমুকুট রয়েছে, কারণ এটি সুরের এই প্রবল কম্পনেও পাথরের মতো স্থির হয়ে আছে। এটি খাঁটি সোনার ধর্ম। তোমার যুক্তি অখণ্ডনীয় এবং বুদ্ধিমত্তা অতুলনীয় বীর। প্রহরীরা, তৃতীয় পাত্রটির মুখ উন্মোচন করো। হুররে, আমরা জিতে গেছি! আমি জানতাম আমাদের রাজকুমার কোনো জাদু নয়, নিজের মগজ দিয়েই বাজিমাত করবেন। সাবাস বীর, তুমি আজ প্রমাণ করেছো যে রাজা হতে গেলে কেবল উত্তরাধিকার নয়, প্রখর বিচার বুদ্ধি আর ধৈর্য প্রয়োজন। তুমি তৃতীয় পরীক্ষায় সগৌরবে উত্তীর্ণ হয়েছ। হে আমার প্রিয় প্রজাসাধারণ,
আজ আমাদের রাজ্যের জন্য এক ঐতিহাসিক দিন। রাজকুমার বীর তার বুদ্ধি, ধৈর্য এবং সাহসের মাধ্যমে 3টি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রমাণ করেছেন যে তিনি কেবল আমার সন্তান নন, তিনি এই রাজ্যের সুযোগ্য উত্তরাধিকারী। বীর, আজ থেকে তোমার কাঁধে এই বিশাল রাজ্যের দায়িত্ব। মনে রেখো, অহংকার নয়, বরং বুদ্ধি আর মমতা দিয়ে প্রজাদের আগলে রাখাই একজন প্রকৃত রাজার ধর্ম। পিতা, মাতা এবং উপস্থিত প্রিয় অতিথিবৃন্দ, আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি কথা দিচ্ছি, তলোয়ারের শক্তির চেয়ে আমি আমার বিবেক আর বুদ্ধিকে বেশি প্রাধান্য দেব। প্রজারাই হবে আমার পরিবার, আর সত্য হবে আমার পথপ্রদর্শক। তবে তাই হোক, আজ থেকে তুমি এই সাম্রাজ্যের অধিপতি। জয় হোক মহারাজ বীরের। দেখলেন তো সবাই, আমি আগেই বলেছিলাম বিপদে পড়লে ঘাবড়াতে নেই, মাথা খাটাতে হয়। মনে রেখো বন্ধু, বুদ্ধি যার জয় তার। এ কি অলৌকিক কাণ্ড! সেই ব্যাংকটি কোথায় গেল? আর এই যুবকই বা কে? শুভ জন্মদিন মা সুকন্যা। আজ তুমি 18 বছরে পদার্পণ করলে। উদয়পুরের প্রজারা আজ তাদের প্রিয় রাজকুমারীর জন্মলগ্নে আনন্দ উৎসবে মেতেছে। তোমাকে বিধাতা দীর্ঘজীবী করুন মা। তুমি আমাদের জীবনের আলো। তোমার রূপ আর গুণের খ্যাতি যেন চারদিকে ছড়িয়ে পড়ে, আজ এই কামনাই করি। আপনাদের আশীর্বাদই আমার শ্রেষ্ঠ পাথেয়। আজ তোমার জন্মদিনে তুমি যা চাইবে আমি তাই পূরণ করব। বলো মা, তোমার কি প্রার্থনা? তুমি যদি মণিমুক্তার পাহাড় চাও, তাও আমি এনে দেব। পিতা, ঐশ্বর্যের প্রতি আমার কোনো মোহ নেই। আমি চাই এক অভিজ্ঞতা। আমি চাই এই 4 দেয়ালের প্রাসাদ থেকে বেরিয়ে গভীর অরণ্যে শিকারে যেতে চাই। আমি দেখতে চাই আমার তীরন্দাজি কৌশল কতটা নিপুণ হয়েছে। আর চেয়ে নেবার কথা বলছেন, সেটা আমি সময় হলে পরে চেয়ে নেব। শিকারে যাবে? এ কি অলক্ষণে কথা! অরণ্য হলো হিংস্র সাপদ আর বিপদের স্থান। তুমি অন্দরমহলের কোমল ছায়ায় বড় হয়েছ, সেই রুক্ষ পরিবেশ তো তোমার জন্যে নয়। রানী ঠিকই বলেছেন সুকন্যা, তুমি বরং প্রাসাদের বাগানে ঘুরে আসতে পারো, কিন্তু গভীর অরণ্যে শিকারে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। না পিতা, আপনি আমায় কথা দিয়েছেন। আমি কেবল রাজকুমারী হয়ে বসে থাকতে চাই না, আমি বীরের মতো অরণ্যে যেতে চাই। গত কয়েক বছর ধরে আমি কঠোর পরিশ্রম করে ধনুবিদ্যা শিখেছি, আর তার পরীক্ষা দেবার সময় এসেছে আজ। মহারাজ, আপনি ওকে বোঝান মহারাজ, কন্যা সন্তান শিকারে যাবে, এইটা কি শোভা পায়? যদি আপনারা আমাকে অনুমতি না দেন, তবে আমি বুঝবো আপনারা আমার কন্যা সামর্থ্যের ওপর বিশ্বাস করেন না। আমি কি তবে আজীবন এই প্রাসাদেই বন্দী থাকবো? তোমার জেদ বরাবরের মতোই অটল। আচ্ছা ঠিক আছে, তবে শর্ত একটাই, তুমি একা যাবে না। আমার দক্ষ 4 জন প্রহরী তোমার সাথে থাকবে, এবং তুমি সূর্যাস্তের আগেই ফিরে আসবে। ধন্যবাদ পিতা, আমি আপনাকে কথা দিচ্ছি, রাত নামার আগেই ফিরে আসব। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন মা, সাবধানে থেকো। রাজকুমারী, এবার অশ্ব থামান। আমরা বনের অনেক গভীরে চলে এসেছি, এখান থেকে পথ চেনা বড় কঠিন হবে। হ্যাঁ রাজকুমারী, আর বনের ভেতর যাওয়া ঠিক হবে না। মহারাজ আমাদের আদেশ দিয়েছিলেন আপনাকে যেন চোখের আড়াল না করি। এই অরণ্যে বন্য জানোয়ারের ভয় আছে। তোমরা বৃথাই ভয় পাচ্ছ। দেখো, অরণ্যের এই রূপ প্রাসাদের পাথর দিয়ে বাঁধানো দেওয়ালে নেই। আমি এই ঝর্ণাটির কাছে যেতে চাই, তোমরা এখানেই অপেক্ষা করো। কিন্তু রাজকুমারী, এটি আমার আদেশ, তোমরা আমার অশ্বটি সামলাও।
আমি পায়ে হেঁটে ওই ঝর্ণার সৌন্দর্য এখনই দেখে আসছি। হে কি, এত বড় ব্যাঙ! এর আগে আমি কখনো এত বড় ব্যাঙ দেখিনি। দেখি তো আমার নিশানা কতটুকু নিখুঁত হয়েছে। থামুন রাজকুমারী, একজন নিরপরাধ প্রাণীকে হত্যা করে আপনি কি বীরত্বের গৌরব অর্জন করতে চান? এ কি, কে কথা বললো? আশপাশে তো কাউকেই দেখছি না। আমি আপনার সম্মুখেই আছি। একটি ব্যাঙ মানুষের ভাষায় কথা বলছে। আমি কি কোনো মায়া বা জাদু মন্ত্রের ঘোরে পড়েছি, নাকি স্বপ্ন দেখছি? এটি মায়া নয় রাজকুমারী, এটি সত্য। আমার রূপটি পশুর ন্যায় হলেও আমার বিবেক ও ভাষা মানুষের মতোই। আপনি উদয়পুরের রাজকুমারী সুকন্যা। তুমি তুমি আমার নাম জানলে কি করে? কেন তুমি এই অরণ্যে একাকী কেন বসবাস করছো? আর কে তুমি? আমি এক দুর্ভাগা, ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমার এই দশা। রাজকুমারী, আপনার হাতে ধনুক দেখে আমি ভীত নই, তবে নিরীহ প্রাণী বধ করা ঠিক নয়, তাই আপনাকে বারণ করছি। তোমার কথাগুলো অদ্ভুত। তুমি কোনো সাধারণ ব্যাঙ নও, এইটা বুঝতে পারছি। রাজকুমারী, আপনি কোথায়? বিকাল হয়ে আসছে, আমাদের প্রাসাদে ফিরতে হবে। আমাকে এখন যেতে হবে, কিন্তু আমি আবার আসবো। তোমার রহস্যময় কথাগুলো শোনার জন্যে আমার মনটা যে ব্যাকুল হয়ে থাকবে। আমি এখানেই থাকবো রাজকুমারী। আপনি যদি আমার দেখা আবার পেতে চান, এই জায়গাতে এসেই আমাকে পাবেন। রাজকুমারী, আমার মন বলছে আমরা ঠিক করছি না। প্রতিদিন প্রাসাদের রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে আপনি এই নির্জন পুকুর পাড়ে কেন আসেন? আর ব্যাংকটির সাথে আপনি ঘন্টার পর ঘন্টা কি কথা বলেন? এটি কোনো জাদুকর না অশুভ ছায়া? আপনার পিতা জানতে পারলে অনিষ্ট হয়ে যাবে। ভয় পেও না চম্পা, রূপ দেখে কাউকে বিচার করতে নেই। এই অরণ্যের বন্ধুটি আমায় যা শিখিয়েছে তা আমি বড় বড় পণ্ডিতদের কাছেও শিখিনি। স্বাগতম রাজকুমারী। আজ আপনার সাথে আপনার সখীও এসেছেন দেখছি। ওরে বাবা, ব্যাঙ আবার কথা বলে! রাজকুমারী, চলুন আমরা ফিরে যাই। আমার কিন্তু খুব ভয় লাগছে। থামো চম্পা, শান্ত হয়ে বসো। হে বন্ধু, গত কয়েকদিন ধরে তুমি আমাকে প্রকৃতির নিয়ম আর ধৈর্যের কথা শুনিয়েছো। আজ আমাকে বলো, একজন সুশাসকের প্রকৃত গুণ কি হওয়া উচিত? রাজকুমারী, সুশাসক তিনিই যিনি নিজের সুখের চেয়ে প্রজাদের দুঃখকে বড় করে দেখেন। দেহের সৌন্দর্য নশ্বর, কিন্তু ন্যায়ের পথে অটল থাকার সাহসী একজন মানুষকে অমর করে। আপনি যদি কেবল বাইরের চাকচিক্য দেখেন, তবে প্রকৃত রত্নটি হারাবেন। মানুষের আত্মা যদি পবিত্র হয়, তবে তার বাইরের কদর্যতা কোনো বাধা হতে পারে না। তোমার কথাগুলো কত গভীর। আমার মনে হয় তুমি কোনো সাধারণ ব্যাঙ নও। তোমার প্রজ্ঞার দৃষ্টিভঙ্গি কোনো মহৎ রাজার মতো। আমি প্রাসাদে ফিরে যখন একা থাকি, তখন কেবল তোমার এই জ্ঞানগর্ভ কথাগুলোই আমার মনে পড়ে। তুমি আমার একাকিত্ব দূর করেছো। রাজকুমারী, আপনি রাজকন্যা হয়েও আমার মতো এক তুচ্ছ প্রাণীর সাথে বন্ধুত্ব করেছেন, এটাই আপনার মহত্ব। জগতের অধিকাংশ মানুষ কেবল বাইরের খোলস দেখে বিচার করে, তারা অন্তরের খোঁজ রাখে না। আপনার এই দৃষ্টিভঙ্গিই বলে দেয় আপনি মহৎ হৃদয়ের অধিকারী। রাজকুমারী, ব্যাংকটি কিন্তু সত্যি সুন্দর করে কথা বলে। ওর কথাগুলো তো আমাদের রাজগুরুদেবের মতোই গম্ভীর। ঠিক বলেছ চম্পা। বন্ধু, তোমাকে আমি আমার হৃদয়ের খুব কাছের মানুষ হিসেবে অনুভব করি। তবে জানি না কেন, কিন্তু তোমার সান্নিধ্য আমাকে এক অপার্থিব শান্তি দেয়।
আমি আবার আসবো তোমার কাছে। আমি আপনার অপেক্ষায় থাকবো রাজকুমারী। তবে মনে রাখবেন, সত্য সবসময় সুন্দর হয় না, আর সুন্দর সবসময় সত্য হয় না। বিবাহ করতে চাই। কি বললে তুমি? আমি কি ঠিক শুনছি সুকন্যা? তুমি কি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছো? উদয়পুরের রাজকুমারী হয়ে তুমি এক ব্যাঙকে বিবাহ করার দুঃসাহস দেখাচ্ছ? হে, কি অলক্ষণে কথা বলছো তুমি? লোকে জানলে কি হবে বুঝতে পারছো? একটি পশুর সাথে মানুষের বিবাহ কি করে সম্ভব? মাতা, আপনারা কেবল তার বাইরের রূপই দেখেছেন, কিন্তু আমি তার অন্তরের প্রজ্ঞা দেখেছি। সে কোনো সাধারণ প্রাণী নয়। তার চিন্তা আর বিবেকের গভীরতা আপনার সবার অনেক মনটির চেয়েও বেশি। আপনি তার কথা শুনলেই তা বুঝতে পারবেন। স্তব্ধ হও সুকন্যা, অনেক হয়েছে। আমি তোমাকে বেশি প্রশ্রয় দিয়েছি বলেই আজ তুমি রাজবংশের মর্যাদাকে তুচ্ছ জ্ঞান করছো। একজন রাজকুমারী হয়ে পশুর সাথে ঘর করবে? এটি কেবল অসম্ভব নয়, এটি একটি কলঙ্ক। আমি উদয়পুরের রাজা বীরবল, বেঁচে থাকতেই ঘৃণ্য কাজ হতে দেব না। তবে কি আপনার কাছে আপনার জেদ আর সামাজিক মর্যাদাই বড় হলো পিতা? আপনার কন্যার মনের ইচ্ছের কি কোনো মূল্য নেই? যে ইচ্ছা উন্মাদনা আর লজ্জার কারণ হয়, সেই ইচ্ছার কোনো মূল্য নেই আমার কাছে। আজকের পর থেকে তোমার অরণ্যে যাওয়া চিরতরে নিষিদ্ধ করা হলো। তুমি নিজের কক্ষে বন্দিনী হয়ে থাকবে যতক্ষণ না তোমার এই কুচিন্তা দূর হচ্ছে। শান্ত হন মহারাজ। সুকন্যা মা আমার, তুমি বুঝতে পারছো না তুমি কি বলছো। আমি ভুল করছি না মাতা, ভুল আপনারা করছেন। আপনারা কেবল খোলস দেখছেন। মহারাজ, 3টা দিন হয়ে গেল, সুকন্যা এক বিন্দু জল পর্যন্ত গ্রহণ করেনি। ওর শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আমি যে আর সহ্য করতে পারছি না মহারাজ। আমাদের একমাত্র কন্যার এই দশা আমি মা হয়ে কি করে দেখব? আমি বুঝতে পারিনি ওর জেদ এতটা গভীরে পৌঁছবে। আমি তো কেবল ওর মঙ্গলের জন্যই বারণ করেছিলাম। একটি পশুর মায়ায় পড়ে সে নিজের জীবন এভাবে বিপন্ন করবে, তা আমার কল্পনার বাইরে ছিল রানী। বন্ধু, বন্ধু তুমি কোথায়? পিতা, পিতা আমায় তোমার কাছে যেতে দেবেন না। শুনছেন মহারাজ, ও জ্বরের ঘোরেও সেই বনের জীবের কথাই বলছে। আপনি কিছু একটা করুন। সমস্ত ডাক্তার বৈদ্যকে খবর দিন, রাজকুমারীকে সুস্থ করে তুলুন। আমি সব ধরনের ভেষজ প্রয়োগ করেছি, কিন্তু রাজকুমারীর এই জ্বর কোনো সাধারণ ব্যাধি নয়। যখন মন বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলে, তখন শরীরের উপর কোনো ওষুধই কাজ করে না। আপনি কি বলতে চাইছেন বৈদ্যরাজ? তবে কি আমার কন্যার কোনো আরোগ্য নেই? ওষুধের চেয়েও এখানে অলৌকিক কোনো শক্তির প্রয়োজন মহারাজ। রাজকুমারীর প্রাণবায়ু ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। তিনি মানসিকভাবে একজনের সান্নিধ্য চাইছেন, যাকে আপনি অস্বীকার করেছেন। যদি সেই ইচ্ছা পূরণ না হয়, তবে কোনো রাজবৈদ্যই
তাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনতে পারবে না। মহারাজ, আপনার রাজকীয় অহংকার কি আপনার কন্যার জীবনের চেয়েও বড়? দেখুন আমাদের সুকন্যা কিভাবে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। দয়া করে কিছু একটা করুন। না রানী, আমি স্থির থাকতে পারছি না। আমার সব দম্ভ সুকন্যার এই কষ্টের কাছে পরাজিত হয়েছে। বৈদ্যরাজ, আপনি আমাকে পথ দেখান। যে কোনো মূল্যে আমি আমার সুকন্যাকে সুস্থ দেখতে চাই। মহারাজ, ধৈর্য ধরুন। আমি প্রাচীন পুঁথি ঘেটে একটি বিশেষ উপায়ের কথা ভেবেছি, কিন্তু তার জন্য আপনাকে আপনার মনের সব ঘৃণা ত্যাগ করতে হবে। বৈদ্যরাজ, কোনো উপায় কি খুঁজে বের করতে পেরেছেন? মহারাজ, আপনি শান্ত হন। আমি প্রাচীন পুঁথি এবং নক্ষত্র গণনা করে একটি উপায় পেয়েছি। রাজকুমারীর এই জ্বর কোনো সাধারণ ঋতু পরিবর্তনের ফল নয়। এটি একটি মায়া জ্বর। তার আত্মা কোনো এক অলৌকিক বাঁধনে আবদ্ধ হয়ে পড়েছে। আমি কোনো শাস্ত্র শুনতে চাই না বৈদ্যরাজ। আমার সুকন্যাকে বাঁচানোর উপায় বলুন। তার দেহ আগুনের মতো পুড়ছে, সে প্রলাপ বকছে। উপায় একটি আছে, তবে অত্যন্ত অদ্ভুত, এবং আপনার পক্ষে তা মেনে নেওয়া কঠিন। রাজকুমারীর প্রাণ বাঁচাতে হলে অরণ্যের সেই ব্যাঙটির সাহায্য প্রয়োজন। আবার সেই ব্যাঙ? মহারাজ, শাস্ত্র মতে যদি কোনো ব্যক্তি কোনো অভিশপ্ত বা দিব্য শক্তির মায়ায় পড়ে অসুস্থ হন, তবে সেই শক্তির সংস্পর্শই তাকে সারিয়ে তুলতে পারে। সেই ব্যাঙটির মুখ নিঃসৃত পবিত্র জল যদি রাজকুমারীর কপালে দেওয়া যায়, তবে এই মহাজ্বর মুহূর্তের মধ্যে নেমে যাবে। অন্য কোনো ভেষজ এখন আর কাজ করবে না। ছি, এ কি অসম্ভব কথা বলছেন আপনি! আমি উদয়পুরের অধিপতি হয়ে কি শেষে এক নগণ্য জীবের মুখের লালা দিয়ে আমার কন্যার চিকিৎসা করব? এতে কি আমার মর্যাদা ধূলিসাৎ হবে না? মহারাজ, বংশের মর্যাদা কি আপনার মৃত কন্যার চেয়েও বেশি প্রিয়? যে কন্যা আপনার হাসির কারণ, তাকে আপনি কেবল মিথ্যে অহংকারের জন্য জমের মুখে কেন ঠেলে দেবেন? কিন্তু রানী, তুমি বুঝতে পারছো না, লোকে কি বলবে? লোকে প্রাণ ফিরিয়ে দিতে পারে না মহারাজ, প্রাণ দিতে পারে বিধাতা। আর আজ বিধাতা হয়তো ওই জীবের মাধ্যমেই আমাদের কন্যার প্রাণ ভিক্ষা দিচ্ছেন। দয়া করে নিজের দম্ভ ত্যাগ করুন মহারাজ। হ্যাঁ মহারাজ, বিলম্ব করবেন না। রাজকুমারীর হাতে সময় খুব কম। সূর্য ডোবার আগে যদি সেই জল না আসে, তবে আমরা রাজকুমারীকে চিরতরে হারাবো। ঠিক আছে, আমি আমার সব অহংকার বিসর্জন দিলাম। আমি নিজেই অরণ্যে যাব। যদি একটি পশুর কাছে নতজানু হয়ে আমার কন্যার প্রাণ বাঁচে, তবে আমি তাই করব। মহারাজ দেখুন, ওই যে পাথরের ওপর বসে আছে ওই জীবটি, রাজকুমারী একেই বিবাহের কথা বলেছিলেন। মহারাজ, আমরা কি একে ধরে নিয়ে যাব? আপনি আদেশ দিলেই আমরা একে খাঁচায় বন্দি করতে পারি।
না, আজ কোনো বীরত্ব নয়, কোনো দম্ভ নয়। আমি এখানে রাজার বেশে আসিনি, এসেছি একজন অসহায় পিতার আরতি নিয়ে। তোমরা এখানেই থাকো, আমি একা ওর কাছে যাব। হে অরণ্যের জীব, আমি উদয়পুরের রাজা বীরবল। এর আগে আমি তোমার প্রতি এবং আমার কন্যার প্রতি অনেক অন্যায় করেছি। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি তোমাকে তুচ্ছ জ্ঞান করেছিলাম। মহারাজ, ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। আপনি কেবল আপনার পিতৃধর্ম পালন করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রকৃতির নিয়ম তো বাহ্যিক রূপ দিয়ে চলে না। আজ আপনি এখানে কেন এসেছেন? আমার সুকন্যা, সে মৃত্যুর সাথে লড়ছে, তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। রাজবৈদ্য বলেছেন একমাত্র তুমিই পারো তাকে এই যন্ত্রণার হাত থেকে বাঁচাতে। তোমার মুখের পবিত্র জলই তার একমাত্র ঔষধ। আমি তোমার কাছে আমার কন্যার প্রাণ ভিক্ষা চাইছি। দয়া করে আমার সাথে প্রাসাদে চলো, তাকে বাঁচাও। রাজকুমারী সুকন্যা আমাকে তার নিঃস্বার্থ হৃদয়ে স্থান দিয়েছেন। তার এই বিপদে আমি স্থির থাকতে পারি না। আমি এখনই আপনার সাথে যেতে প্রস্তুত। চলুন। তোমার এই উদারতা আমি কখনো ভুলবো না। তুমি আমার কন্যার প্রাণ বাঁচাতে রাজি হলে। আমি বুঝতে পারছি তুমি সাধারণ কোনো প্রাণী নও। তোমার মহত্ব আমার রাজকীয় দম্ভের চেয়েও অনেক বড়। চলুন মহারাজ, সময় বয়ে যাচ্ছে। রাজকুমারীর আরোগ্যই এখন আমাদের প্রধান লক্ষ্য। রানী, আমি তাকে নিয়ে এসেছি। রাজবৈদ্যের কথা যদি সত্য হয়, তবে আজই আমাদের সুকন্যা সুস্থ হয়ে উঠবে। এই সেই জীব যার কথা সুকন্যা বলতো। মহারাজ, আমি জানি না এটা কোনো জাদু না নিয়তি, কিন্তু এই মুহূর্তে আমি কেবল আমার সন্তানের সুস্থতা চাই। হে বনের জীব, তুমি আমার সুকন্যাকে বাঁচাও। রাজকুমারী সুকন্যার হৃদয় পবিত্র, আর পবিত্র হৃদয়ের কখনো অকাল মৃত্যু হয় না। আজ উদয়পুরের ইতিহাসে এক স্মরণীয় দিন। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি। রাজকুমারী সুকন্যা তার পছন্দ মতো জীবন সঙ্গীকে বরণ করে নিচ্ছে। যদিও এই বিবাহ জগতের চোখে অদ্ভুত, কিন্তু গুণের কাছে আজ রূপ পরাজিত হয়েছে। মা সুকন্যা, তোমার বিশ্বাসের জয় হোক। আমি জানি না এই বিবাহের ভবিষ্যৎ কি, কিন্তু তোমার হাসি আমাদের শান্তি। পিতা, ভালোবাসা কখনো খোলস দেখে বিচার করে না। আজ আমি ধন্য যে এমন একজনকে জীবন সঙ্গী হিসেবে পাচ্ছি, যার জ্ঞান ও মমতা অপরিসীম।
এ কি অলৌকিক কাণ্ড! সেই ব্যাংকটি কোথায় গেল? আর এই যুবকই বা কে? এ কি কোনো দেবতা নাকি কোনো মায়া? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মহারাজ, ভয় পাবেন না। আমি সেই দুর্ভাগা ব্যাঙ যাকে আপনারা এতদিন আশ্রয় দিয়েছেন। আমি বিক্রমপুর রাজ্যের রাজকুমার রুদ্র। তার মানে তুমি কি মানুষ? কিন্তু এই ব্যাঙের রূপ তুমি কেন ধারণ করেছিলে? রাজকুমারী, একদিন শিকারের নেশায় মত্ত হয়ে আমি এক নিরপরাধ ব্যাঙকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছিলাম। সেই ব্যাঙের আত্মা আমাকে অভিশাপ দিয়েছিল আমি নিজেও যেন এক ব্যাঙ হয়ে এই অরণ্যে পড়ে থাকি। সেই অভিশাপ মুক্তির একমাত্র পথ ছিল কোনো নারীর নিঃস্বার্থ ভালোবাসা এবং বিবাহ। আজ আপনার পবিত্র ভালোবাসায় আমি সেই অভিশাপ থেকে মুক্তি পেলাম। ধন্য আমি রাজকুমার, আর ধন্য আমার কন্যা সুকন্যা। তার অন্তর্দৃষ্টি আজ এক রাজকুমারকে তার প্রকৃত রূপ ফিরিয়ে দিল। আমি আমার ভুল বুঝতে পেরেছি। মহারাজ, আজকের এই সূর্যোদয় আমার জীবনে এক নতুন জন্ম দিল। দীর্ঘ 7 বছর আমি অরণ্যের সেই অন্ধকারে ব্যাঙের খোলসে বন্দী ছিলাম। রাজকুমার, তোমার কাহিনী শুনে আমি স্তম্ভিত। আমি যখন বিক্রমপুরের রাজকুমার ছিলাম তখন আমিও মনে করতাম পৃথিবীটা কেবল বীরদের জন্য, দুর্বলদের কোনো স্থান নেই। কিন্তু ব্যাঙ হয়ে আমি শিখেছি প্রকৃতির ক্ষুদ্রতম প্রাণীরও বাঁচার অধিকার আছে। আজ এই শুভক্ষণে আমি একটি শপথ নিতে চাই। যে নিষ্ঠুরতা রাজকুমার রুদ্রকে অভিযুক্ত করেছিল, সেই নিষ্ঠুরতার ছায়া আমি আর উদয়পুরে থাকতে দেব না। আজ থেকে আমার রাজ্যে কোনো জীবজন্তু শিকার করা কঠোরভাবে নিষিদ্ধ। আমরা প্রকৃতির প্রতিটি প্রাণীকে সম্মান করব। মহারাজ, আপনার এই সিদ্ধান্ত খুব মহৎ। বিক্রমপুর আর উদয়পুর এখন থেকে এক হয়ে মানুষের সেবায় ব্রতী হবে। চলুন পিতা, আজই আনন্দের বার্তা পুরো রাজ্যে ছড়িয়ে দিই। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।